প্রার্থিতা প্রত্যাহার করেছে রুমিন ফারহানা। অবশেষে শত জল্পনা কল্পনার পর মন্ত্রিত্ব দেওয়ার শর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। এবং রুমিন ফারহানাকে বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে, এই ব্যাপারটা বলেছেন। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার। যাকে ঘাড় ধাক্কা দিয়ে দল থেকে বের করা হয়েছিল, আজ তাকেই কেন মন্ত্রী বানানোর টোপ দেওয়া হচ্ছে? কারণ তারেক রহমান এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে রুমিন ফারহানা অর্থাৎ বাঘিনীকে চটানোর ফলাফল কি হতে পারে। হ্যাঁ দর্শক, মন্ত্রিত্বের লোভ কার না আছে? এমপি থেকে তো মন্ত্রিত্বের সুবিধাটাই বেশি, আর যার ফলে দর্শক এবার কিন্তু শত বুঝে শুনে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কারণ দর্শক, একজন এমপি হওয়ার চাইতে একজন মন্ত্রী হওয়া যে কতটা সৌভাগ্যের সেটা কিন্তু রুমিন ফারহানা ইতিমধ্যে কিন্তু বুঝে গিয়েছে। আর যেটা কিন্তু দর্শক তিনি নিজের মুখে কিন্তু স্বীকার করেছেন যে বিএনপির তরফ থেকে অর্থাৎ দলের তরফ থেকে কিন্তু তাকে মন্ত্রিত্ব দেওয়ার যে বিষয়টা দর্শক সেটা কিন্তু তাকে জানিয়ে দিয়েছে। আর যার ফলে দর্শক এবার কিন্তু শত বুঝে শুনে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিক থেকে দর্শক সেটা কিন্তু ভালোই হয়েছে, কারণ স্বতন্ত্র থেকে একজন এমপি হয়ে এলাকার মানুষের জন্য যতটা কাজ করা সম্ভব তার চাইতে দ্বিগুণ কাজ করা সম্ভব একজন মন্ত্রী হয়ে, তাও আবার দলের হয়ে। যেমনটা দর্শক আপনারা ভিডিওর শুরুতেই কিছু তথ্য আদি দেখতে পেয়েছেন, তবে তার বিস্তারিত যে ঘটনাটি রয়েছে সেটা কিন্তু এখনই আপনাদের আমরা দেখাবো। তার জন্য আপনাকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু কন্টিনিউ করতে হবে। তাই দর্শক, আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ থাকবে আমাদের, সেটা হলো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। তবে কিন্তু পরবর্তীতে আরো যে নিত্য নতুন আপডেটগুলো আমরা আপনাদের কাছে পৌঁছাবো সেটা কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছাবে দর্শক। তাই আর দেরি করে এখানে মূল্যবান সময়টুকু নষ্ট করতে চাই না। আজকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টে কি কি তথ্যাদি রয়েছে সেটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর আরো বিস্তারিত কথা বলবো রুমিন ফারহানার এই বিষয়টি নিয়ে। অবশেষে শত জল্পনা কল্পনার পর মন্ত্রিত্ব দেওয়ার শর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, যেটা তার নিজের মুখে তিনি স্বীকার করেছেন। সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। রুমিন ফারহানা বলেন, গত 17 বছর রাজপথ থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত তিনি লড়াই করে গেছেন ক্লান্তিহীন, তা দেশের মানুষের অজানা নয়। মূলত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমেই বিএনপির রাজনীতিতে অভিষেক হয় তার। বেগম খালেদা জিয়ার ভালোবাসা এবং আশ্রয় ও সহযোগিতায় তার এগিয়ে চলা। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়া হসপিটালে থাকাকালীন গত 23শে নভেম্বর রুমিন ফারহানার মনোনয়ন কেন দেওয়া হয়নি সেটাও জানতে চেয়েছিলেন। রুমিন আরো বলেন, আমার মা খালেদা জিয়া মারা যাওয়ার পর আমাকে বহিষ্কার করা হলো, যা অনেক কষ্টের। এরপর রুমিন বলেন, এখন দল থেকে তাকে সকাল বিকাল টেলিফোন করে মন্ত্রিত্ব দেওয়ার কথা বলে আসনটি ছেড়ে যাওয়ার কথা বলা হচ্ছে। তিনি আরো বলেন, এলাকার মানুষ তাকে আজ যেভাবে ফুলের মালা দিয়ে ভালোবাসা দিচ্ছে তাদের কথা চিন্তা করে এই প্রস্তাবে রাজি হয়েছেন তিনি। কারণ একজন স্বতন্ত্র এমপি হওয়া চাইতে দলের হয়ে মন্ত্রী হলে এই ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের মানুষের জন্য আরো ভালো কিছু করতে পারবেন তিনি, এমনটাই আশা করেন রুমিন। যার ফলে নানা আলোচনা সমালোচনার পরেও দলের স্বার্থে এবং চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্তটি নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রসঙ্গত, এর আগে সরাইল আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার ভুন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি তাদের শরিক দল জামায়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আসনটিতে বিএনপির সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াতে উলামায়ের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। আর যার ফলে দল থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আর এই ঘোষণার পরে রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে এত সব আলোচনা সমালোচনার পর দলের সাথে এই সিদ্ধান্ত নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তিনি বলেন, রুমিন একজন সাহসী নেত্রী, দলের জন্য অনেক শ্রম দিয়েছে এবং দলের স্বার্থে সে মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছে। আজ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে আরো একবার রুমিন প্রমাণ করল যে সে দলকে কি পরিমাণ ভালোবাসে। ধন্যবাদ রুমিন তোমাকে। আওয়ামী লীগের সময় বিএনপির হয়ে যে কয়জন মানুষ কণ্ঠস্বর
উচ্চ করেছিলেন কিংবা দীপ্ত কণ্ঠে কথা বলার চেষ্টা করেছিলেন একেবারে মুষ্টিমেয় হাতে গোনা বাংলাদেশের যে 2-4 জন মানুষ, তার মধ্যে অন্যতম রুমিন ফারহানা। টেলিভিশন, অনলাইন, অফলাইন সব জায়গাতেই সরব ছিলেন তিনি। সেই রুমিন ফারহানাকে বিএনপি যখন এবার নির্বাচনে মনোনয়ন দেয়নি কিংবা জোটের কারণে দিতে পারেনি এবং সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে রুমিন ফারহানাকে বহিষ্কার করার ঘটনা ঘটিয়েছে, তখন আমরা দেখছি রুমিন ফারহানা স্বতন্ত্র নির্বাচন করছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমে একটা বার্তাও দিয়ে দিয়েছেন। মোটামুটি এই বার্তাটা এখন নিশ্চিত বার্তা যে ওই আসনে রুমিন ফারহানাই বিজয়ী হবেন। বিএনপির জোটের জমিয়তের যে প্রার্থী, সেই প্রার্থী একেবারে পাত্তাই পাবেন না। সেরকম একটা মুহূর্তে গতকালকে রুমিন ফারহানাকে প্রচন্ড উত্তেজিত মনে হয়েছে এবং রুমিন ফারহানা বিএনপির একটা গোপন তথ্য ফাঁস করে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা বিএনপির জন্য খুব একটা ভালো হলো না বোধহয়। রুমিন ফারহানা বিএনপির উপরে এখন বেজায় ত্যক্ত, বিরক্ত। গতকালকে বিএনপির গোপন কথা, অর্থাৎ বিএনপি তার সঙ্গে যোগাযোগ করছে, নানা ধরনের অফার দিচ্ছে, এই ব্যাপারগুলো যেমন বলছেন, তেমনি নির্বাচনের আচরণবিধির বিভিন্ন বিষয় দেখভাল করা নির্বাচনী কর্মকর্তা ও তার সামনে তার সাথে বেশ রূঢ় আচরণ করার ঘটনাও দেখেছি এবং তাকে বলতে শুনেছি যে আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। হঠাৎ করে রুমিন ফারহানার মানে এতটা উত্তেজিত হয়ে যাওয়ার কারণটা কি? এবং রুমিন ফারহানাকে বেগম খালেদা জিয়া মৃত্যুর দিনে বহিষ্কার করা হয়েছে, এটা নিয়ে তিনি খুব আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়াই আমাকে দলে এনেছে, তিনি আমাকে দলে এনে তিনি আমাকে স্নেহ করতেন, ভালোবাসতেন এবং তার যেদিন মৃত্যু হলো আমারও দলে সেদিন মৃত্যু হলো। ব্যাপারটা কাকতালীয়, কিন্তু ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। এভাবেই তার বক্তব্য, মতামত ব্যক্ত করেছিলেন গণমাধ্যমে। সেই রুমিন ফারহানা এবার বিএনপির গোমর ফাঁস করে দিচ্ছেন। তিনি অভিযোগ করছেন, যুগান্তরের শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে দল থেকে ফোন করে বলে মন্ত্রিত্ব দেব, আসন ছেড়ে দেন। এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা দেখছি সময় টেলিভিশন ভিন্নভাবে ব্যাপারটাকে উপস্থাপন করছে। সময় টেলিভিশনের ফটোকার্ডটা দেখলে বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে বহিষ্কার করে এখন বলে মন্ত্রিত্ব দেব, আসনটা ছেড়ে দিন। তার মানে হচ্ছে যে গতকালকে রুমিন ফারহানা অনেক বেশি ক্ষেপে গিয়েছিলেন। তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচার কাজ চলাকালীন এই মন্তব্যগুলো করেছেন এবং বিএনপি থেকে তাকে মন্ত্রিত্ব দেওয়ার অফার করা হয়েছে, এই ব্যাপারটা বলেছেন। এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর একটা ব্যাপার, কিন্তু এই ব্যাপারটা মিথ্যা হওয়ার কথা নয়। কারণ রুমিন ফারহানা যে আসনে, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করছেন, ওখানে জমিয়তের দ্বিতীয় নেতাকে যে মনোনয়ন দেওয়া হয়েছে জমিয়তে ইসলামীর, তার রুমিন ফারহানার সঙ্গে জিতে আসা কোনোভাবেই সম্ভব নয়। ওখানকার মানুষদের বিভিন্ন ধরনের বিভিন্ন খবর যেগুলো গণমাধ্যমে আসে এবং বিভিন্নভাবে যেগুলো জানা যায়, তাতে নিশ্চিত যে রুমিন ফারহানা স্বতন্ত্র এমপি হয়ে চলে আসবেন। সেই ক্ষেত্রে এমপি হওয়ার পরে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কিনা সেটা একটা বড় বিষয়। বিদ্রোহী হিসেবে এমপি হয়ে আসলে তার যে মন্ত্রিত্ব পাওয়া হবে না এটা নিশ্চিত। তবে এখন তিনি বলছেন তাকে মন্ত্রিত্বর অফার দেওয়া হচ্ছে এবং সেই আসনটা ছেড়ে দেওয়ার, অর্থাৎ মনোনয়নপত্র উইথড্র করার কথা বলছে। কিন্তু তিনি বলছেন যে আমার জীবন থাকতে আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ছেড়ে যাব না। তিনি গতকালকে আরেকটা খবর দেখে নিন, সেটা হচ্ছে যুগান্তরই আরেকটা শিরোনাম করেছে। তিনি নির্বাচনের দায়িত্ব, আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করা একজন প্রশাসনের কর্মকর্তার সঙ্গে বেশ আঙুল তুলে তুলে কথা বলেছেন। যুগান্তর বলছে আমি রুমিন ফারহানা, কোনো দল লাগে না। এই কথা যখন বলছেন তখন সেই ছড়িয়ে পড়া ভিডিওতে কি ছিল, মত বিনিময় সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি দেখে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি একটা মত বিনিময় করছিলেন, অর্থাৎ মত বিনিময় সভা, সেটা নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কথা বলা হচ্ছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটা বলছেন। কিন্তু আমরা রুমিন ফারহানার ব্যাপারে এতটা সোচ্চার যখন আমরা দেখছি, তখন আমরা দেখছি যে গণমাধ্যমে প্রতিদিন বেশ কয়েকটা করে ভিডিও, মানে গণমাধ্যমে তো অবশ্যই সামাজিক যোগাযোগ মাধ্যমে অহরহর ভিডিও ছড়িয়ে পড়েছে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির ঢাকা 8 আসনে নির্বাচনের ক্যাম্পেইন করার। তিনি দেদারসে নির্বাচনের ক্যাম্পেইন করছেন, তার এবং তার জোটের হয়ে ভোট চাচ্ছেন, অথচ নির্বাচনের ক্যাম্পেইন শুরু হয়নি। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন একই দেশে বিভিন্ন দলের জন্য কিংবা রাজনৈতিক দলের জন্য এক আচরণ, স্বতন্ত্র প্রার্থীর জন্য আরেক আচরণ, এই নীতিতে বিশ্বাসী হয়েছে কিনা এবং তার কারণে রুমিন ফারহানা বেশি ক্ষেপে গেলেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেছেন আমি রুমিন ফারহানা, আমার কোনো দল লাগে না। ঘটনার ভিডিওটা তো দেখলেনি। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। নোয়াগাঁও ইসলামাবাদের বাসিন্দারা রুমিন ফারহানার সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করে। আয়োজনে কোনো ব্যানার, ফেস্টুন বা মাইক ব্যবহার করা হয়নি বলে স্থানীয়রা দাবি করে।
অর্থাৎ কোনো ব্যানার ছিল না, কোনো ফেস্টুন ছিল না, কোনো স্লোগান ছিল না, কোনো মাইক ছিল না, কিছুই ছিল না। রুমিন ফারহানা সভাস্থলে পৌঁছালে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান উপস্থিত হন এবং তাকে মঞ্চ থেকে নেমে যেতে বলেন। তবে রুমিন ফারহানা বক্তব্য শেষ করে মঞ্চ ত্যাগ করেন। এ সময় তিনি ম্যাজিস্ট্রেটকে দেখে উত্তেজিত হয়ে পড়েন। ঘটনার সময় ধারণ করা ভিডিও ফুটেজে যেটা দেখলেন আপনারা, তিনি বলেন, এক্সকিউজ মি স্যার, দিস ইজ দ্য লাস্ট টাইম আই ওয়ার্ন ইউ, আই উইল নট লিসেন টু দ্যাট। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বলতে শোনা যায়, আচরণবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নিতে হয়। জবাবে রুমিন ফারহানা বলেন, সব জায়গায় হচ্ছে। পাশ থেকে একজন ব্যক্তি বলেন, আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তখন কিছু বলেন না। এরপর রুমিন ফারহানা আঙুল উঁচিয়ে বলেন, এরকম যে দেখায় আপনাদেরকে তখন কিছু হয় না। ব্যাপারগুলো জমে উঠেছিল, গতকালকের নাটকগুলো জমে উঠেছিল। প্রশাসনে বসে আছেন, খোঁজ নেন। তিনি উপস্থিত সবাইকে চুপ থাকতে বলে আবারও বলেন, আজকে শুনছি আঙুল তুলে বলে গোলাম, ভবিষ্যতে আর শুনবো না। আমি যদি না বলি এখান থেকে বের হতে পারবেন না, মাথায় রাখবেন আমি রুমিন ফারহানার কোনো দল লাগে না। একটু বেশি বাড়াবাড়ি করেছেন। তিনি বলছেন, আমি যদি না বলি কিংবা আমি যদি হুকুম দিই তাহলে আপনি এখান থেকে যেতে পারবেন না, বের হতে পারবেন না। এটা একেবারে স্পষ্ট হুমকি। কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা দেখছি যে গণমাধ্যম বলছে, যুগান্তর নিশ্চিত করছে যে আচরণবিধি লঙ্ঘনের জন্য রুমিন ফারহানার একজন সমর্থক জুয়েলকে 40,000 টাকা জরিমানা করেছেন। বড় টাকা, বেশ টাকা, 40,000 টাকা অনেক টাকা। 40,000 টাকা জরিমানা করেছেন, কিন্তু রুমিন ফারহানার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। কিন্তু প্রশ্ন শেষ কথা দিয়ে শেষ করি, সেটা হচ্ছে রুমিন ফারহানা বিএনপির মন্ত্রিত্বের অফারের কথা যেমন বলছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে এই যে আচরণটা করেছেন সেই আচরণ কোনোভাবেই করা তার ঠিক হয়নি। একটু বেশি উত্তেজিত হয়েছেন। আমার মনে হয় যে ভিডিও বার্তায় কিংবা মিডিয়াতে কথা বলেই তার এই আচরণের জন্য তার দুঃখ প্রকাশ করা উচিত, কারণ তার একটা পজিটিভ ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেটা নেগেটিভ পর্যায়ে চলে যাবে। আর নির্বাচনের আচরণবিধির কথা যেটা বলছিলাম, রুমিন ফারহানার জনগণের সঙ্গে মত বিনিময় করাটা যদি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়, তাহলে এনসিপি নেতারা সারা দেশে যেগুলো করছেন, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা যে নির্বাচনের ক্যাম্পেইনগুলো চালাচ্ছেন, নির্বাচন ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে 22 তারিখ থেকে শুরু হওয়ার কথা, এই শুরু হওয়ার আগেই তারা যে ক্যাম্পেইন করছেন, ভোট চাচ্ছেন এবং ওপেনলি সেগুলো ভিডিও করে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন, সেগুলোতে নির্বাচন কমিশন কেন চোখ দিচ্ছে না? এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই ঘটনাগুলো যখন হচ্ছে তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও কোনো কথা বলা হচ্ছে না। কেন যেন মনে হচ্ছে যে সয়ে যাওয়ার রাজনীতি করছে সবাই, এবং বিএনপিকেও দেখছি সব সয়ে যাওয়ার দলে পরিণত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিজম হচ্ছে, তারা কিছু বলছে না। কিন্তু বিএনপি কিংবা অন্য দল এই বিষয়ে কথা বলতে চায় না। শুধুমাত্র একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী, এই কারণেই কি তার আচরণবিধির দিকে নির্বাচন কমিশন খুব বেশি করে তাকাচ্ছে? যারা রাজনৈতিক দলের প্রার্থী তারা যে দেদারসে ক্যাম্পেইন করে বেড়াচ্ছে, ভোট চাচ্ছে এবং তার ভিডিওগুলো নিজেরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপ দিচ্ছে, এমনকি প্রতীকের নাম ধরে মিছিল করছে প্রার্থী নিজে, অনেকগুলো লোকজন, শিশু, কিশোর এদেরকে নিয়ে সেই ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রোফাইলে ছেড়ে দিচ্ছেন, সেগুলো কি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না? বিনীত প্রশ্ন থাকলো। এবং এক দেশে যদি দুই আইন হয়, রাজনৈতিক দলের নেতাদের বেলায় এক আইন আর অসহায় স্বতন্ত্র প্রার্থীদের বেলায় আর এক আইন, তাহলে এই নির্বাচন কখনোই লেভেল প্লেইং ফিল্ড আছে বলে গ্রহণযোগ্যতা পাবে না এবং এই নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবেই। দর্শক শ্রোতা, বিষয়টা আসলে কতটা সত্য সেটা কিন্তু এখনই কিন্তু বলা যাচ্ছে না। আর দর্শক, এটা হলেও কিন্তু হতে পারে, কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক যে আসনে রয়েছে সেটা কিন্তু বিএনপির তরফ থেকে শরিক যে প্রার্থী তাকে কিন্তু দেওয়া হয়েছে জমায়েতে ওলামায়ের যে সভাপতি রয়েছে জুনায়েদ আল হাবিব, তাকে কিন্তু দেওয়া হয়েছে। আর সে আসনে যদি জুনায়েদ আল হাবিব দর্শক হেরে যায়, তবে কিন্তু জোটের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে, যার ফলে কিন্তু রুমিন ফারহানাকে এমন একটা প্রস্তাব দিলেও কিন্তু দিতে পারে। আর যেহেতু ব্যারিস্টার রুমিন ফারহানা দর্শক অন্ততপক্ষে পুরোটা না হোক কিছুটা হলেও তো যোগ্যতা আছে তার মধ্যে, যে রাজনীতি থেকে শুরু করে দর্শক টকশো মাতানো, এমনকি সংসদেও কিন্তু হাসিনার সময় কিন্তু তিনি সংসদ কাঁপিয়েছেন। আর যার ফলে দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানার এই কথাটাকে কিন্তু ফেলেও দেওয়া যায় না যে তাকে দল থেকে বিভিন্ন প্রস্তাব দেওয়া হচ্ছে নির্বাচন অর্থাৎ স্বতন্ত্র নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য। কারণ দর্শক, নিজের ভালো কে না বোঝে। আর সেটাই কিন্তু দর্শক, এবার যদি এটা সত্য হয় সেটাও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রেও কিন্তু এটাই হতে যাচ্ছে। আশা করা যায় দর্শক আগামী যে কয়েকদিনই রয়েছে তার মধ্যেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন চূড়ান্তভাবেই। আর যেহেতু তারেক রহমান বিভিন্ন দর্শক উপজেলায় জেলা যাচ্ছেন, সেই ক্ষেত্রেও কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার সঙ্গে হয়তো বা কোনো আলাপ আলোচনা হতে পারে তারেক রহমানের।
সম্মানিত দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় ব্যারিস্টার রুমিন ফারহানা এই আসন থেকে দর্শক সরে যাওয়া উচিত, অর্থাৎ বিএনপিকে এই আসনটি ছেড়ে দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং পরবর্তীতে আরো নিত্য নতুন আপডেটগুলি দর্শক পেতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন দর্শক। এবং ভিডিওতে লাইক দিয়ে না থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন।